প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগ আটকে আছে এবং এটা এই সময়ে যখন বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ গত কয়েক বছরে কিন্তু আমরা দেখছি যে ধারাবাহিকভাবে কমছে এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি, যেটা কিন্তু একটা অন্যতম ইন্ডিকেটর এই বিনিয়োগ বোঝার জন্য, তো সেটা কিন্তু আসলে সর্বনিম্ন পর্যায়ে আমরা দেখছি 4.7% সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের তথ্যে। তো এরকম পরিস্থিতিতে আবার কেউ কেউ তাদের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে তারা আটকে আছে, ফ্যাক্টরি চালাতে পারছে না, নতুন কর্মসংস্থান হচ্ছে না। তো এগুলো আসলে কেন হচ্ছে, তো এগুলো নিয়েই আজকে একটি বিস্তারিত রিপোর্ট পাবলিশ হয়েছে টিবিএসে। রিপোর্টটি করেছেন টিবিএসের সিনিয়র করেসপন্ডেন্ট আব্বাস উদ্দিন নয়ন। সো দর্শক, আমরা নয়নের সাথে এই বিষয়টি নিয়ে জানবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে। নয়ন, স্বাগতম আপনাকে। ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনাকে। এই যে ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগ আটকে আছে, এটা প্রথমে আপনি বলেন যে কেন আটকে আছে, কারণটা কি আসলে? আচ্ছা, ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনি শুরুতেই যেমনটা বলছিলেন যে আসলে গত কয়েক বছর ধরে আমাদের আসলে বিনিয়োগ কমে আসছে, এর মধ্যে এত টাকা, বিরাট অঙ্কের টাকা আটকে আছে। কিন্তু কমে আসছে যে কারণে, একই কারণে আসলে আমাদের এই বিরাট অঙ্কের টাকা আটকে আছে। যেমন কমে আসছে কেন, আমরা জানি যে আমাদের প্রাকৃতিক গ্যাসের সংকট আছে। সেই 2014-15 সাল থেকেই আমরা আসলে গ্যাস নিয়ে কিচ্ছু সাধনের দিকে যাচ্ছি। আবার এলএনজির দিকে 2018 সাল থেকে আমরা ইম্পোর্ট করা শুরু করেছি। আমাদের এখনো পর্যন্ত যথেষ্ট টার্মিনাল তৈরি হয়নি এলএনজি ইম্পোর্টের জন্য, অবকাঠামো হয়নি। এজন্য আমরা বিভিন্ন দেশের সাথে যে চুক্তি করি, কাতারের সাথে আমাদের একটা চুক্তি আছে, সেই চুক্তিতে আমাদের লিমিটেশন আছে। সো এই জন্য আমরা আনতে পারছি না, স্পট মার্কেটে আমরা আসলে গ্যাস পাই না। এই যে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশে গ্যাসের একটা ক্রাইসিস, আপনি জানেন যে আমরা 2020, 21, 22 সালের দিকে বাংলাদেশের কারখানাগুলোতে গ্যাস পায় না এমন নিউজ করেছি, গ্যাসের প্রেশার থাকে না, অনেক নিউজ করেছি। অ্যাকচুয়ালি আসলে আমাদের গত 5-7 বছর ধরে বিনিয়োগ কমে আসা এবং এই যে 35,000 কোটি টাকা আটকে থাকা, দুইটা কিন্তু একই কারণে। আমাদের আসলে গ্যাস সংকটের কারণে আসলে ফ্যাক্টরিগুলো, যারা বিদ্যমান ফ্যাক্টরি আছে তারাও আসলে সার্ভাইভ করতে পারছে না, ঠিকমতো প্রোডাকশন তাদের হচ্ছে না। অন্যদিকে এই যে আমরা তো এখানে 35,000 কোটি টাকার কথা উল্লেখ করেছি, যে 35,000 কোটি টাকা আসলে ইনভেস্টমেন্ট করে আটকে আছে। আমরা বিজনেস স্ট্যান্ডার্ড এজ এ নিউজ পেপার হিসাবে মানুষজনের সাথে কথা বলে, ব্যবসায়ীদের সাথে রিচ করে যতটুকু পেয়েছি সেটার পরিমাণ এটা। আমাদের রেডারের বাইরে আরও অনেক ইনভেস্টমেন্ট, ছোটো ছোটো অনেক ফ্যাক্টরি যারা ইনভেস্টমেন্ট করে আছে, তারা আসলে গ্যাস সংযোগ পাচ্ছে না বলে তারা আসলে প্রোডাকশনে যেতে পারছে না। তো এনার্জি মিনিস্ট্রির একটা সূত্র আপনি ইউজ করেছেন যে কত এরকম গ্যাসের জন্য ইন্ডাস্ট্রির যে অ্যাপ্লিকেশন আছে সেটা কেমন? আচ্ছা, বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে অ্যাপ্লিকেশন, সেখানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুইটা বিষয় অ্যাপ্লিকেশন আসছে। একটা হলো যারা কিছু ফ্যাক্টরি আছে যারা আসলে তাদের গ্যাস বেসড ফ্যাক্টরি, যেমন স্টিল ফ্যাক্টরি, সিরামিক ফ্যাক্টরি সহ সিমেন্ট ফ্যাক্টরি, কিছু টেক্সটাইল, ডাইং, যেগুলো আসলে গ্যাসই দরকার হয়, মানে একদম প্রোডাকশনের সময় গ্যাস দরকার। আর কিছু ফ্যাক্টরি আসলে ক্যাপটিভ পাওয়ার, মানে যারা হলো ফ্যাক্টরি চালানোর জন্য যে বিদ্যুৎ দরকার সেটা উৎপাদন করার জন্য। এই দুইটা মিলে 1800 প্লাস, মাসের ডাটা অনুযায়ী 1800 প্লাস অ্যাপ্লিকেশন তাদের কাছে জমা আছে। এটা তো শুধু যারা আবেদন করেছে, আর কিছু ক্ষেত্রে আছে, যেমন আমাদের নিউজের একটা বড় অংশ যেটা ইকোনমিক জোন, প্রাইভেট ইকোনমিক জোন। সরকার আসলে অনেক ডাকডোল পিটিয়ে 100 ইকোনমিক জোন করবে বলে তারা হলো মাঠে নেমেছে। সরকার নিজেরা কিছু ইকোনমিক জোন করেছে, আবার বড় বড় শিল্প গ্রুপ যারা আছে তাদেরকে ডেকে বলছে যে আপনারা এগুলো ডেভেলপ করেন, আমরা আপনাদেরকে ফ্যাসিলিটেট করব, আপনাদেরকে 2 বছরের মধ্যে ইউটিলিটি সুবিধা দেব, আপনাদের ট্যাক্স হলিডে দেব, নানা সুবিধার কথা বলেছে। তো যারা টাকা আছে ব্যাংক থেকে আরো টাকা নিয়ে তারা বড় বড় গ্রুপগুলো এর মধ্যে ঢুকেছে। আপনি জানেন যে কারা কারা আছে বড় বড় গ্রুপ এর মধ্যে? বাংলাদেশে আমরা যাদেরকে চিনি, আমাদের বাসা থেকে বের হলে আমরা যাদের প্রোডাক্ট খাই, সিটি, মেঘনা, বসুন্ধরা, এসব গ্রুপগুলো আছে, এরা সবাই ইনভেস্টমেন্ট করছে। সবচেয়ে বেশি সাফার করছে সিটি গ্রুপ। আমাদের কিরকম বেশি সাফার করেছে ওরা? সিটি গ্রুপের সাফারটা হলো, সিটি গ্রুপ ওরা আসলে হোসেন দিতে একটা ইকোনমিক জোন নিয়েছিলেন, এটা 6 বছর আগে নারায়ণগঞ্জের হোসেন দিতে কাজ কমপ্লিট করেছে। 11,000 কোটি টাকা বেশি ইনভেস্ট করেছে। 11,000 কোটি টাকা একদম ফ্রেশ ইনভেস্টমেন্ট। এর সঙ্গে ওরা গ্যাস কানেকশনের জন্য সরকারের কাছে 150 কোটি টাকা জমা দিয়েছে। এরপরে আবার প্রতি বছর এগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রায় 100 কোটি টাকার মতো খরচ হচ্ছে 8 বছর ধরে। ফ্রেশ ইনভেস্টমেন্টের বাইরে আরো প্রায় 1,500 কোটি টাকা ওদের এতদিনে রক্ষণাবেক্ষণে খরচ হয়ে গেছে। এত টাকা খরচ করার পরে ওদের আসলে তো ব্যাংক থেকে লোন নিয়েছে। আপনি জানেন যে আমরা যদি বিদেশি লোন নেই সেখানে একটা গ্রেস পিরিয়ড থাকে, যে আমরা
লোন নিলাম 5 বছর পর থেকে শুরু করবো, কিন্তু ফ্যাক্টরিগুলো যেসব লোন নেয় ওগুলোর গ্রেস পিরিয়ড অ্যাকচুয়ালি থাকে না। যেদিন থেকে লোন নেয় তারপরে মাস থেকে হয়তো পেমেন্ট শুরু হয়ে যায়, বা খুব বেশি মানে আপনি যদি প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করে সেখানে হয়তো কিছু গ্রেস পিরিয়ড থাকে, খুবই লিমিটেড, সেটা খুবই কম। তো এরা 8 বছর আগে ঋণ নিয়ে কাজ শেষ করে বসে আছে, এতদিন ধরে তো ব্যাংক আসলে তাদের কোনো সুবিধা দিচ্ছে না। তো তারা তাদের প্রেজেন্ট ব্যবসা থেকে, আপনি জানেন যে বাংলাদেশে এডিবল অয়েলের মার্কেটের লিডার সিটি গ্রুপ, আবার সুগারে তারা বাংলাদেশের মার্কেটের লিডার। তো ভোজ্য পণ্যে অ্যাকচুয়ালি ভোগ্য পণ্যের ক্ষেত্রে তারা মার্কেটে বহুদিন ধরে লিড দিচ্ছে। এখান থেকে তাদের বিদ্যমান ব্যবসা থেকেই প্রতিনিয়ত ব্যাংকের ইন্টারেস্ট শোধ করতে হচ্ছে। আবার আপনি জানেন যে ব্যাংকের ইন্টারেস্টও গত প্রায় 3 বছরের মধ্যে ব্যাংকের ইন্টারেস্ট 14-15% হয়ে গেছে। তো এই যে যদি 11,000 কোটি টাকার ইন্টারেস্ট আসে সেটাও তো অনেক বিরাট। তো এটা শোধ করতে গিয়ে ওরা আসলে ওদের বর্তমান ব্যবসায় হারায় ফেলার অবস্থা তৈরি হয়ে গেছে। ওরা ওদের ব্যবসা বিক্রি করে এটাকে অ্যাডাপ্টেশন হবে না অন্য কিছু ওয়ে খুঁজতেছে। বাংলাদেশ ব্যাংকের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে যে ব্যাংক লোন রিশিডিউল করার বা অন্য কোনো ভাবে তাদেরকে যদি কোনো ফ্যাসিলিটেট করা যায়, অথবা তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে যদি কোনো অন্য কোনো ব্যবসা বাণিজ্য বিক্রি করে হলো টিকে থাকা যায়। আপনি জানেন যে ওদের 40-42টার মতো কোম্পানি সিটি গ্রুপের এখন বাংলাদেশে রানিং। তো এই যে একটা বড় কোম্পানি, আমরা সিটি গ্রুপকে জানি, সিটি গ্রুপ আসলে আমাদের স্বাধীনতা ঠিক পরপরই, আমাদের 71 সালে স্বাধীনতার পরে 72 সালে সিটি গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে। তো নারায়ণগঞ্জের ছোট দোকান থেকে সিটি গ্রুপ বাংলাদেশে একদম বিশাল কংগ্লোমারেট হয়ে গিয়েছে। আমরা ফজলুর রহমান ফাউন্ডার ছিলাম, ওনার পরিশ্রমের কথা আমরা অনেক জানি, অনেক নিউজ হয়েছে ওনার পরিশ্রম নিয়ে। এই যে এই ইন্ডাস্ট্রিগুলো আপনি কি ধরনের ইন্ডাস্ট্রি, এই যে গ্রুপগুলো যারা বিনিয়োগ করে আটকে আছে, মানে কি ধরনের, সেখানে কি প্রোডাকশনের ইন্ডাস্ট্রি? সিটি গ্রুপের যেই প্রোডাকশনগুলো আটকে আছে, সিটি গ্রুপ হলো ওরা একটা এলএনজি প্ল্যান্ট করছে ইকোনমিক জন্য। সেটা আপনি জানেন যে এলএনজি প্ল্যান্টের জন্য অনেক এলএনজি আর এলপিজি জন্য বিরাট ইনভেস্টমেন্ট দরকার হয়। ওরা সেখানে স্টিল প্রোডাকশন করছে, ওরা সেখানে আইসিটি পার্কের জন্য কিছু ভবন টবন তৈরি করছে। এরপরে তারা তাদের শিট ক্রাশিং প্ল্যান্ট বড় করার জন্য, এক্সপানশন করার জন্য আর একটা বড় ক্যাপাসিটি প্রায় 2,500 কোটি টাকা ইনভেস্ট করে বড় শিট ক্রাশিং প্ল্যান্ট তৈরি করেছে। অন্যদের কি আছে? মেঘনার কি আছে? আচ্ছা, মেঘনার আপনি জানেন যে মেঘনা আসলে এক সময় ভোগ্যপণ্য থেকে বেরোয় আসছিল। মেঘনার আমি তারা একটু বলি, মেঘনার ইনভেস্টমেন্ট সিটি গ্রুপের চেয়ে বেশি। মেঘনা 4টা ইকোনমিক জোন নিয়েছে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে। একটা ইকোনমিক জোনে ওরা পুরোপুরি গ্যাস কানেকশন পেয়েছে, বাকিগুলোতে ওইভাবে পায়নি। এর মধ্যে যেটা সবচেয়ে বেশি ওরা সাফার করছে এখন কুমিল্লা ইকোনমিক জোন, এরা ওদের 3rd ইকোনমিক জোন ওদের নেয়া। কুমিল্লা ইকোনমিক জোনে মেঘনা গ্রুপ স্টিল ফ্যাক্টরির জন্য প্রায় 5,000 কোটি টাকা অনেক বড় স্টিল ফ্যাক্টরি করেছে। এরপরে ওরা আবার সেখানে ওরা এলপিজি ফ্যাক্টরি করেছে, এলপিজি ফ্যাক্টরি পার্শিয়ালি রানিং আছে ওদের। এরপর ওরা সেখানে পেপার বোর্ডের ইন্ডাস্ট্রি, বাংলাদেশে আপনি জানেন যে আকিজ, এরপর ওই যে পার্টেক্স এরা লিড দিচ্ছে। মেঘনা গ্রুপও এখানে একটা বড় ইনভেস্ট করছে। মেঘনা গ্রুপ আপনার ওই পাল্প, ওই পেপার পাল্প এগুলোর জন্য ইনভেস্ট করেছে। কিছু ক্ষেত্রে ওরা নিজেরা নানাভাবে ম্যানেজ করে চালাচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট 12,000-15,000 কোটি টাকা আটকে আছে ইনভেস্টমেন্ট, যেটা আসলে গ্যাস কানেকশনের জন্য ওরা আসলে পুরোপুরি রান করতে পারছে না। এটা হলো মেঘনা গ্রুপের। এগুলো তো কর্মসংস্থানও অনেক, এই সবগুলো মিলিয়ে তো 40-50 হাজার লোকের মিনিমাম একটা কর্মসংস্থানের সুযোগ হতে পারে। নিশ্চয়ই আপনি জানেন সিটি গ্রুপের যেই প্রজেকশন ছিল, ওদের এখন বিদ্যমান 25,000 কর্মসংস্থান আছে। ওদের প্রজেকশন ছিল এই ফ্যাক্টরিগুলো চালু হলে আরো হয়তো 20-25,000 কর্মসংস্থান তৈরি হবে। মেঘনা গ্রুপের প্রজেকশন এমন ছিল, মেঘনা গ্রুপ এই 2টা ইকোনমিক জোন। কিন্তু এরা যে ফ্যাক্টরি ধরেন যে করার আগে কি সরকারের থেকে এমন কোনো নিশ্চয়তা ছিল যে তারা সরকার গ্যাস দিবে তাদের, এরকম কোনো কি কথা ছিল? হ্যাঁ, সরকারের এমন কথা ছিল। সরকার যখন তাদেরকে ইকোনমিক জোন দেয় তখনই বলা হয়েছিল যে জোন কমপ্লিট হওয়ার 2 বছরের মধ্যে তাদেরকে গ্যাস কানেকশন দেবে। শুধু গ্যাস না, গ্যাস, বিদ্যুৎ সহ যত ধরনের ইউটিলিটি সার্ভিস আছে সরকার সব তাদেরকে দেবে, এবং ট্যাক্স হলিডে দেবে সেখানে একটা নির্দিষ্ট সময়, 10 বছর, 5 বছর এই মেয়াদে। আবার কিছু ইন্ডাস্ট্রিও ভাগ করে দিয়েছে যে বিদেশিদের সেখানে যদি প্লট দেয় সেখানেও তাদেরকে কিছু ফ্যাসিলিটিস দেবে। কিন্তু আলটিমেটলি আসলে কিছুই হচ্ছে না এই ইনভেস্টমেন্টগুলোর। তাহলে তো আমাদের সামনেও তো আসলে বিনিয়োগ আসবে না যদি মানে গ্যাস বিদ্যুৎ না পায়। তো আসলে ইন্ডাস্ট্রি করে কি করবে? সবাই তো বসে থাকতে হবে। অ্যাকচুয়ালি আমি শুরুতে যেটা বলছিলেন আপনি যে ইনভেস্টমেন্ট গত 5-7 বছর ধরে কম, এই যে কম, এটার কারণ হলো এই যে সিটি গ্রুপ যখন 6 বছর বসে আছে, সিটি গ্রুপের এক্সপিরিয়েন্স দেখে অন্য কেউ আর বিনিয়োগ করার সাহস পাচ্ছে না যে আমরা এখানে বিনিয়োগ করব, কিভাবে করব। যেমন মেঘনা তিতাস ইকোনমিক জোন নামে একটা নতুন ইকোনমিক জোন পেয়েছে, সেটা 22 সালে পেয়েছে ওরা মেঘনা গ্রুপ।
22 সালে পাওয়ার পরেও মেঘনা গ্রুপ আসলে সেখানে আর সাহস করছে না সেখানে বড় করে কোনো কিছু করার। মেঘনা গ্রুপের সেখানে প্রজেকশন ছিল যে $3 বিলিয়ন ইনভেস্ট করা। $3 বিলিয়ন ইনভেস্ট করা মানে প্রায় 40,000 কোটি টাকা সেখানে ইনভেস্টমেন্ট আসবে, হয়তো তাদের প্রাক্কলন ছিল, সেখানে হয়তো বিদেশি ইনভেস্টমেন্ট হিউজ নিয়ে আসার প্ল্যান ছিল। কিন্তু যখন তাদের যেগুলো রেডি টু রান গ্যাস কানেকশন পাচ্ছে না, নতুনগুলোতে ইনভেস্ট করার আর সাহস করে কেউ আসছে না। ফলে আসলে আমাদের, আপনি যেমনটা বলছিলেন যে আমাদের আসলে পেব্যাক সেক্টর ক্রেডিট গ্রোথ একদম লোয়েস্ট, এর একটা বড় কারণ হলো এটা যে বিদ্যমানরা পাচ্ছে না, আমি সে নতুন করে কীভাবে পাবো। আমি আরও যে একটা গ্রুপের কথা বলি, যেমন আমান গ্রুপ, আপনি জানেন যে উত্তরবঙ্গের আমান গ্রুপের আমরা দেখছি 2012-13 সালের দিকে এসে আমান গ্রুপ খুবই গ্রোয়িং একটা গ্রুপ ছিল, শেয়ার বাজারে তালিকাভুক্ত হলো, ওদের নতুন নতুন এক্সপানশন দিকে যাচ্ছিল। ওরাও ইকোনমিক জোন নিয়ে ওরাও এখানে প্রায় 4,000 কোটি টাকার মতো নতুন ফ্যাক্টরি প্ল্যান টান করে কিছু ইনভেস্টমেন্ট করে ওরাও আটকে গেছে ইকোনমিক জোনে একইভাবে। আপনি জানেন যে কিশোরগঞ্জ ইকোনমিক জোন, যেটা আব্দুল মাতলুব ওই যে নিটল নিলয় গ্রুপ, সেখানে টাটা গ্রুপে ইনভেস্টমেন্ট করেছে ভারতের। ওদের মেইনলি উদ্দেশ্য ছিল বাংলাদেশে ওরা ইভি করবে এবং হলো বাংলাদেশে ওনাদের একটা স্লোগান ছিল যে বাড়ি গাড়ি একসঙ্গে। ওনাদের একটা রিয়েল এস্টেট কোম্পানিও ছিল, বাড়ির সঙ্গে গাড়ি দেবে, গাড়ির প্রজেক্ট নিয়েছিল, কিন্তু সেখানেও এই গ্যাস কানেকশন না থাকার কারণে সেটাও আসলে ওনাদের আটকে গেছে। একইভাবে বে গ্রুপ, আপনি জানেন যে বে গ্রুপ একটা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন নিয়েছে, আটকে গেছে। আর এর বাহিরেও আমি টিকু গ্রুপের সাথে কথা বলেছি, বসুন্ধরা একইভাবে, বসুন্ধরারও প্রায় শিট ক্রাশিং প্ল্যান করছে, 1,000 কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট সেখানে, তারা সেটা গ্যাস কানেকশন পাচ্ছে না, 2022 সাল থেকে ঘুরছে। এই যে এক্সপিরিয়েন্সগুলোই আসলে নতুন ইনভেস্টমেন্ট আসার ক্ষেত্রে মানে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। রাইট। তো আসলে এখন একটা প্রশ্ন চলে আসে স্বাভাবিকভাবেই যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে কেন এত গ্যাস? এটা কি সব দেশে আসলে সিচুয়েশনটা? আচ্ছা, এটা আমি আপনার কাছেই আসি। আপনি আসলে এই পার্টটুকু নিয়ে রিপোর্টে আপনি অনেক ইনপুট দিয়েছেন, এই পার্টটুকু নিয়ে আপনি কাজ করেছেন। আমাদের ইন্ডাস্ট্রি আসলে বিশ্বের অনেক দেশই হয়তো বিদ্যুতে চলে বা অন্য কোনো ওয়ে আছে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি হেভিলি গ্যাস নির্ভরশীল। এটা আসলে কেন, এটা আপনি একটু ব্যাখ্যা করেন। রাইট, এটা আসলে আমি যেটা জানতে পেরেছি যে আপনি ধরেন যে বিদ্যুতের অভাব, জাস্ট সিম্পলি একটা কথাই যদি বলা হয়, এবং সেটা রিলায়েবল পাওয়ার সাপ্লাই, এটা যে আপনার আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। তো এটার না কারণেই আসলে সবাই গ্যাস দিয়ে কি করে, গ্যাস দিয়ে মূলত কিছু ইন্ডাস্ট্রি, তো আপনিও বললেন যে গ্যাস দরকার হয় অ্যাজ এ র ম্যাটেরিয়ালস লাইক সিরামিক্সের মতো, কিন্তু আপনার হিটের জন্য কিছু ইন্ডাস্ট্রির গ্যাস দরকার হয়। তবে বেশিরভাগই হচ্ছে যে আসলে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট করার জন্য গ্যাসটা দরকার হয় তাদের। মানে সে ইন্ডাস্ট্রির মধ্যে নিজে সে বিদ্যুৎ তৈরি করে ইন্ডাস্ট্রিতে ইউজ করবে, যাতে সে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎটা পায়, তার মেশিনগুলো চলে, অপারেশন চলে। বিকজ আপনি জানেন যে মেশিন আসলে এই যে আমাদের লোডশেডিং, হঠাৎ লোডশেডিং হইলো, মেশিন অফ হয়ে গেল, তো আসলে হিউজ প্রোডাকশন লস হয়। এটা যদি যে কারণে আপনি ব্যবসায়ীরা বলছিল যে আপনি 23-এ যখন দাম বাড়ালো গ্যাসের, 16 টাকা থেকে ইন্ডাস্ট্রির জন্য 30 টাকা হলো পার ইউনিট ক্যাপটিভ পাওয়ারের ক্ষেত্রে। সো তখন ব্যবসায়ীরা হইচই করেছিল, বাট তারা কিন্তু আবার বলেছিল যে আমি যদি মানে সাপ্লাইটা পাই তাইলে আসলে সমস্যা না, এত অলমোস্ট ডাবল দাম হয়ে গেল তারপরেও কিন্তু সমস্যা না। তো এখানেও একটা ইন্টারেস্টিং দেখলাম যে আপনি ধরেন যে ইন্ডিয়ার, আমরা খোঁজ নিয়েছিলাম আমি যে আমাদের ইন্ডাস্ট্রি ইনসাইডার, যে তাইলে আসলে আমাদের ধরেন যে ইন্ডিয়া বা পাকিস্তান অন্যান্য দেশে কিভাবে চলে ফ্যাক্টরি, ইউরোপ আমেরিকায়। তো ইউরোপ আমেরিকায় সবই আসলে ইলেকট্রিসিটিতে চলে, এরকম ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট গ্যাস দিয়ে করে দরকার নাই। ইভেন ইন্ডিয়াতে হচ্ছে যে ন্যাশনাল গ্রিডের পাওয়ার দিয়ে চলে। এবং জানেন যে ইন্ডিয়াতে সোলারও একটা বড় বিপ্লব ঘটেছে, সোলার পাওয়ারও অনেক বড় বড় গ্রুপ তারা এগুলো করেছে, বা থার্ড কোম্পানি থেকে তারা আসলে সোলার পাওয়ারটা কিনে নেয়। সো এই ধরনের বিষয়। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আপনি গ্যাস দিয়ে ক্যাপটিভ পাওয়ার করলে আমাদের শিল্প কলকারখানা, তারা দেখলাম যে এখনও আমাদের ন্যাশনাল গ্রিডে যে খরচ, তার থেকে তাদের একটু খরচ এখনও কম পড়ে দাম বাড়ার পরেও। তো এটাই আসলে মূল কারণ। এবং আমাদের সরকার যদি আসলে এই যে আপনার নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে পারতো, তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রির এই গ্যাসের জন্য কোনো হাউকাউ কোনো কিছু করতে হইতো না। মেইনলি বিদ্যুৎটা আসলে তাদের দরকার। তো যেটা আমরা জানি যে এই জ্বালানি খাতে আপনি গত 15 বছরে হাজার হাজার কোটি টাকা, কয়েক লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কিন্তু এখানে আমরা দেখলাম যে আসলে কোয়ালিটি পাওয়ার সাপ্লাই, যেটা যদিও সারা বাংলাদেশ কাভার করেছিল তারা,
কিন্তু এই যে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেওয়া যাতে হঠাৎ চলে না যায়, এটার আপনার জানেন যে অনেক সময় লোড আপলোড করে, আপ ডাউন করে, তো সেগুলোই আসলে ফ্যাক্টরির এইসব প্রোডাকশন অনেক ডিসরাপ্ট হয়। সো দ্যাট ইজ ওয়াই আসলে তারা এই যে গ্যাসটা চায়। বিদ্যুতের ভোল্টেজও একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমি অনেক হ্যাঁ ভোল্টেজ যেটা বললাম যে আপ ডাউন করে অনেক, হ্যাঁ মেশিন বন্ধ হয়ে যায় হঠাৎ। আপনি স্পিনিংয়ে 7 ডেজ 24 আওয়ার্স 7 ডেজ এই মেশিন কখনো অফ হয় না। সো ওর যদি ক্যাপটিভ পাওয়ার না থাকলে আসলে ওর তো এই কোনো প্রোডাকশনই সম্ভব না। সেম ঘটনা সিরামিক, স্টিল, সিমেন্টের ক্ষেত্রে, ওদের যে বিআরএম সিমেন্টের সেটার ক্ষেত্রে বন্ধ করার সুযোগ নেই, একদম 24 365 দিন চলতে হয়। ইয়েস নয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।